প্রজন্মের অগ্রাধিকার আমরা দিব, কিন্তু এক প্রজন্মই পুরো দেশ নয়। কাজেই আমাদের তারুণ্য এবং অভিজ্ঞতার সাথে একটা সম্মিলন করতে হবে এবং কোনো অর্থেই কোনো প্রজন্ম যত তরুণ হোক কিংবা কোনো প্রযুক্তিগত বিকাশই আমাদেরকে ইতিহাস থেকে আসলে বিচ্ছিন্ন করে ফেলতে পারে না। আমরা ইতিহাসের উপর দাঁড়িয়ে থাকি, ইতিহাসের জীবন যাপন করি এবং এই কথাগুলো জরুরি এই কারণে যে এই অভিজ্ঞতার সম্মিলনই এবং ওইখানেই যে রাজনৈতিক শক্তি ভারসাম্য, জনগোষ্ঠীর এমনকি অভিপ্রায়, ইচ্ছার যে শক্তি ভারসাম্য, সেইটা তৈরি হয় এবং সেই দিকেই প্রত্যেকটি রাজনৈতিক দলেরও খেয়াল রাখা দরকার। এই প্রেক্ষাপটগুলো আমাদের বক্তব্য বললাম এই কারণে যে আমরা অনেক সময় রাজনৈতিক প্রশ্ন উত্থাপন করছি, সেগুলো অনেক ক্ষেত্রেই এগুলো অতিক্রম করে আমাদের দলীয় স্বার্থটাকে সামনে আনছে এবং সেটা অস্বাভাবিক কিছু নয়। দলীয় স্বার্থ এজেন্ডা তো বলবেই, বিকজ আমরা দল হিসেবে জনগণের সামনে আনতে চাই। কিন্তু একই সাথে মনে রাখা দরকার যে সন্ধিক্ষণের কথা আমাদের জনগণ বলতে চাইছেন কিংবা তাদের উপলব্ধিতে আছে, সেই সন্ধিক্ষণ দাবি করছে একটা ন্যূনতম জাতীয় ঐকমত্য, যেটা ছাড়া আমরা বিপদের খাদে গিয়ে পড়তে পারি। তার মানে আমরা রাজনৈতিক পার্থক্য আছে, কিন্তু একটা ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের জায়গাও আছে, সেইটা আমাদের খেয়াল রাখা দরকার। আমরা প্রায়ই শুনি জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় এবং জনগণের কিংবা গণের সার্বভৌমত্বের প্রশ্ন, কিন্তু জনগণের ইচ্ছা আর জনগণের সার্বভৌমত্ব এক নয়। জনগণের ইচ্ছার কোনো একক বিন্দু নাও তৈরি হতে পারে, কখনো কখনো কোনো একটা প্রশ্নে তৈরি হতে পারে, কিন্তু পরক্ষণেই সেই জনগণের ইচ্ছা বিভিন্ন ভাগে বিভক্ত হতে পারে। কিন্তু সেইটাকে আমরা যখন জনগণকেই সার্বভৌম জায়গায় রাখি, তার একটা পদ্ধতিগত জায়গা তৈরি হয় যে সেই সার্বভৌমত্ব কোন পদ্ধতিতে প্রয়োগ হবে। গণতান্ত্রিক ব্যবস্থা বলে যে এইটা জনগণের প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে হবে। এই কারণে এই প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন, অর্থাৎ জনগণের প্রতিনিধি নির্বাচন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের যদি আমরা কোনো একক গোষ্ঠী কিংবা একটা দল একটা চিন্তাকে ডমিনেন্ট করতে চাই, সেটাও ডমিনেন্ট হয়। নানান বৈপ্লবিক সংগ্রামের মধ্যে দিয়ে সেটা ডমিনেন্ট হয়েছে এবং অভ্যুত্থানের মধ্যে দিয়ে এটাকে বিপ্লব হিসেবে আমরা যখন চিহ্নিত করি, তখন কেউ কেউ ওইটাই দাবি করেন যে তারা যেটা বলছেন সেইটাই বিপ্লব এবং সেইটা এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে সেই ক্ষমতাটাই প্রয়োগ করতে হবে। কিন্তু তারা এটা ভুলে যাচ্ছেন, অনেক সময় প্রায়ই ভুলে যান নিজেদের রাজনৈতিক লক্ষ্যকে সামনে আনতে গিয়ে, যে এইখানে শক্তি ভারসাম্যে একক কোনো শক্তির কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়নি। এটা একটা বাস্তবতা এবং সেই বাস্তবতার জায়গাতে আমাদের মধ্যে যে বিদ্যমান শক্তি ভারসাম্য আছে, সেই শক্তি ভারসাম্যের মধ্যে ন্যূনতম ঐক্য তৈরি করে কনসেনসাসের পদ্ধতিতে আমরা যদি না এগোই, একক চিন্তা প্রতিষ্ঠা করতে যাই, তাহলে আমরা অনিবার্য সংঘাতের দিকে যাব। আমরা অনেক আলোচনা করেছি, আমি আমার আলোচনার মূল কেন্দ্রবিন্দু আনব যে আমরা কোনো একক চিন্তা অনুযায়ী এটাকে বৈপ্লবিক ক্ষমতা প্রয়োগের পদ্ধতিতে যাব, নাকি আমরা কনসেনসাসের ভিত্তিতে এবং গণসার্বভৌমত্ব, জনগণের সার্বভৌমত্বের যে প্রায়োগিক পদ্ধতি, তার প্রতিনিধি নির্বাচনের কাঠামো, সেই পদ্ধতিতে অগ্রসর হব। এই দুটো আমাদের আজকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তের জায়গা। কাজেই সেই কারণে আমরা মনে করি জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের যদি সত্যিকার আমরা প্রকাশ চাই, যেটার মধ্যে দিয়ে জনসার্বভৌমত্ব প্রতিষ্ঠা হবে, সেটার যে প্রায়োগিক নির্বাচনী পদ্ধতি আছে, সেইখানে আমাদের কনসেনসাস আছে। এবং আরেকটা কনসেনসাস আমরা তৈরি করেছি সংস্কারের প্রশ্নে। না নতুন সংবিধান কিংবা না বিপ্লব, এগুলোতে রাজনৈতিক দল যে কেউ এটার পক্ষে দাঁড়াতে পারেন, বলতে পারেন, কিন্তু এটাতে কনসেনসাস তৈরি হয়নি। কনসেনসাস আছে সংস্কার, কনসেনসাস আছে এখনো আমাদের একটা প্রতিনিধিত্বমূলক নির্বাচনী ব্যবস্থায়। সেই কারণে আজকে আমরা যা কিছু অগ্রগতি করেছি, সেই জায়গাতে আমাদের বিশেষত ঐকমত্য কমিশন যতটুকু জায়গা আমাদের সংবিধান সংস্কারের প্রশ্নে নিয়ে এসেছেন, যতটুকু ঐকমত্য হয়েছে, সেটা রাজনৈতিক দলগুলোর জন্য অঙ্গীকার। কোনো পার্লামেন্ট কিংবা কোনো সিদ্ধান্তই ভবিষ্যতের পার্লামেন্টকে বাইন্ড করে না, বেঁধে দেয় না যে এটা সে করতে পারবে অথবা করতে পারবে না। ওইখানে জনগণের সার্বভৌমত্বের প্রশ্ন থাকে।